আসসালামু আলাইকুম। কার ইম্পোর্টের ফার্স্ট পার্ট ভিডিওটা আমরা করছিলাম। আহ, আপনারা যদি কেউ দেখে না থাকেন সেক্ষেত্রে আপনারা ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে দেখতে পারেন পার্ট ওয়ানটা। তো পার্ট ওয়ানে আমরা আসলে ডিসকাশন করছিলাম কিভাবে আহ, কোন সাইটে বিড করবেন এবং অকশন রিপোর্টগুলো কিভাবে পড়তে হবে এবং বাংলাদেশ গভর্নমেন্টের ইম্পোর্ট পলিসিতে এগুলোর রুলস কি গাড়ি আনার এবং এইচএস কোড কোনটাতে হয়। তো সেকেন্ড পার্টে আমরা দেখব হচ্ছে আপনার পেমেন্ট প্রসেস কিভাবে করবেন এবং কোম্পানি ভেরিফাই কিভাবে করবেন, প্লাস আপনার কিভাবে শিপমেন্ট হবে এবং ফাইনালি কিভাবে এখানে ক্লিয়ারেন্স হবে এবং অ্যাসেসমেন্ট কাস্টমস অ্যাসেসমেন্ট যে কি আসবে না আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এই সেকেন্ড পার্টে। তো আমরা ফার্স্টে যে যেমন আমরা এই ওয়েবসাইট দিয়ে আমরা দেখাইছিলাম আসলে এখানে অনেকগুলা গাড়ির লিস্ট আছে অকশনে উঠবে এরকম গাড়িগুলা। এটা জাপানিজ একটা ওয়েবসাইট, থার্ড পার্টি ওয়েবসাইট। তো এইখান থেকে আসলে যদি কেউ যেমন আপনারা যদি কোনো গাড়ি বিট করতে চান, যেমন ওদের লট নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করে তারপর এখানে আপনার প্লেস বিটে একটা অপশন আছে। এই প্লেস বিটটা এখন ডিঅ্যাক্টিভ আছে বা ইনঅ্যাক্টিভ আছে। তো এটা অ্যাক্টিভ হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আগে ডিপোজিট করতে হবে। টু প্লেস এ বিট অন দিস কার ইউ নিড টু মেক এ ডিপোজিট, প্লিজ কন্ট্যাক্ট ইউর ম্যানেজার। তো এই সাইট বলতে না, যে কোনো সাইডে আপনারা বিট করতে চান সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট আগে ডিপোজিটটা পেমেন্ট করতে হবে, $1,500। তো এটা করার পরে তারপর আপনার প্লেস বিট অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে তখন আপনি কি করতে পারবেন, আপনি আপনার পছন্দের রেট অনুযায়ী আপনি এখানে প্রাইসটা দিতে পারবেন যে আমি এই প্রাইসে আমি বিড করতে চাই। তো সেক্ষেত্রে কি করবে ওরা, যেদিন অকশন হবে, যেমন এটার অকশন ডেট দেখা যাচ্ছে, এটা হচ্ছে অকশনের ডেট এবং এটা হচ্ছে অকশনের সাইড, কোন কোন ইয়ার্ডে অকশন হবে সেটা, এবং এটা হচ্ছে অকশনের ডেট এবং অকশনের ডেট অনুযায়ী সেটা হচ্ছে 29 অগস্টে উঠবে এবং 1:44 এই গাড়িটা অকশনে উঠবে। তো তাহলে এখন তো 28 অক্টোবর, সরি 28 অগস্ট। তো এই অকশনে ওঠার আগে ওয়েবসাইটটা আমরা ঘন্টা আগ পর্যন্ত ওরা প্রাইসগুলো নেই। তো তো আপনারা যখন বিড করবেন আপনার পছন্দ মতো প্রাইস বিড করতে পারবেন। এখানে বিড করলে তখন আপনার পক্ষ হয়ে অকশন যখন উঠবে তখন এই প্রাইসগুলো ওরা বিড করবে। তো এই হলো মোটামুটি বিড করার প্রসেস। তারপর হচ্ছে এখন যদি বিড করার আরো যদি আপনি উইন হন, যদি মনে করেন আপনি একটা প্রাইস বিড করছেন, ওটাতে আপনি উইন করছেন, গাড়িটা আপনি নিয়েছেন, এরপরের প্রসেস কি? এরপরের প্রসেস হচ্ছে আপনার যে প্রাইসটা দিয়ে অকশন উইন করছেন, এই উইনিং প্রাইসটা হচ্ছে এফওবি প্রাইস। এফওবি প্রাইস মানে বা অকশন প্রাইস বলে, এটা হচ্ছে শুধু অকশন পর্যন্ত যে খরচ ওই পর্যন্ত। এখন এর পরের কিছু চার্জ আছে, যেমন ওর এজেন্সি ফি আছে, তারপর ওর ট্রান্সপোর্ট ফি আছে। সব কিছু মিলে মোটামুটি ওদের 10 লাখের নিচে, 10 লাখ ইয়েনের নিচে যদি গাড়ি কেনেন সেক্ষেত্রে 95,000 হচ্ছে, 95,000 জাপানিজ ইয়েন হচ্ছে এডিশনাল কস্ট। এডিশনাল কস্ট হচ্ছে এজেন্সি ফি। এখন এই এজেন্সির ফির মধ্যে কি কি থাকবে, যেমন ওর অকশন ফি আছে, সেলস ট্যাক্স আছে, ওদের কমিশন আছে, তারপর কার এক্সপোর্ট ডকুমেন্ট, যে আপনার যে ডকুমেন্টগুলো শিপমেন্ট করতে হবে ডিএচএল বা ফেডেক্স দিয়ে, সেটার একটা খরচ আছে, তারপর লজিস্টিক ফি আছে বা ট্রান্সপোর্ট, তারপর আদার এক্সপেন্স ইন জাপান। মোটামুটি সব খরচ মিলে এরকম 10 লাখের ইয়েনের নিচে হলে আপনার 95,000 ইয়েন, অথবা 10 লাখের যদি উপরে হয় সেক্ষেত্রে আরও কিছু এডিশনাল চার্জ, ধরে নেওয়া যে 1 লাখ 1,20,000 ইয়ান এদের চার্জ আসে, যদি আনলেস বেশি দামি এক্সপেন্সিভ গাড়ি না হয় সেক্ষেত্রে হয়তো ওদের ফিটা বেশি আসবে। আর যদি কেউ একসাথে 2 3 4টা নেয় সেক্ষেত্রে এই প্রাইসটা আরও কমে যায়, বা অনেক পার ইউনিট হিসাব হলে তখন প্রাইসটা অনেক কম আসে। আর যদি একটা গাড়িতে নেয় সেক্ষেত্রে এই অ্যাডিশনাল কস্টগুলো ওদের পড়বে। আপনাদের আরও যদি ডিটেলস জানার কী কী কস্ট থাকে এরকম যদি ডিটেলস জানতে হয়, ওদের সেলসের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা ফোন করে জেনে নিতে পারবেন ওদের সাথে কথা বলে।
তো এটা হচ্ছে আদার কস্ট। তো এরপরে যদি পেমেন্ট প্রসেসে আসেন, মনে করেন আপনার সব কিছু ওকে হয়ে গেছে, এখন আপনি বিট উইন করছেন, বিট উইন করার পরে ওদের রুলস অনুযায়ী হচ্ছে 72 আওয়ার্স, 72 আওয়ার্সের মধ্যে পেমেন্ট করতে হয়, বা 3 দিন বা 4 দিনের মধ্যে পেমেন্ট করতে হয়। তো পেমেন্ট করলে আপনার এখানে ওদের পেমেন্টের ডিটেলস দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আপনারা যখন যে কোনো সাইট ইউজ করেন, দেখেন ব্যাংক অ্যাকাউন্টটা ওর ওয়েবসাইটের নামের সাথে সেম সেম, তো কোম্পানির নামে অ্যাকাউন্ট কিনা সেটা একটু যাচাই করে নেবেন। এবং সুমিটোমো মিৎসুই ব্যাংকিং কর্পোরেশন, এটা হচ্ছে একটা জাপানিজ ব্যাংক। ওদের অ্যাকাউন্ট নাম্বার, সুইফট কোড এবং ব্যাংকের ফোন নাম্বারও দেওয়া আছে। আপনারা চাইলে ব্যাংকে ফোন করেও জাস্টিফাই করে নিতে পারবেন যে সাইট অথেন্টিক কিনা, বা এটা অথেন্টিক কিনা। আরও একটা প্রসেস আমি দেখাই আপনাদেরকে, যে আপনার যে কোনো সাইট থেকে যখন গাড়ি কিনবেন বা বিড করবেন, যা বা একটা প্রসেসে থাকবেন, তো সেটা অথেন্টিক কিনা এটা ভালোভাবে একটু জাস্টিফাই করে নেবেন। যেমন আমি আর একটা প্রসেস দেখাই এখানে, যেমন ওদের অ্যাড্রেসটা দেওয়া আছে, যেমন এটা ওদের অফিস অ্যাড্রেস। তো এই অফিস অ্যাড্রেসটাকে ক্লিক করে কপি করবেন, কষ্ট করে একটু গুগল আর্থে যাবেন, গুগল আর্থে সার্চ বারে দিয়ে ওদের অ্যাড্রেসটা ক্লিক করবেন। তো ওদের অ্যাড্রেসটাকে এখানে ওই অ্যাড্রেসে চলে আসছে, ওই অ্যাড্রেসের আশেপাশে অনেক কিছুই দেখা যাচ্ছে। তো অ্যাড্রেসের আগে দিয়ে আপনার নামটা লিখে দিবেন, কোম্পানির নামটা যে যে নামে আছে ওই নাম দিয়ে আপনারা একটু সার্চ দিবেন। দেখেন ওদের ওদের ওই নামে একটা অফিস দেখাচ্ছে এখানে। তো এটা দেখালে আপনারা স্ট্রিট ভিউ দিবেন, স্ট্রিট ভিউ দিলে আপনারা স্ট্রিট ভিউতে স্ট্রিটে ক্লিক করবেন, তাহলে আপনার ওই ওই অফিসটা চলে আসবে। দেখেন এটা হচ্ছে ওদের একটা থার্ড পার্টি ওয়েবসাইট, ওদের ওদের অফিস। যেহেতু এদের ইয়ার্ড নাই, তো এখানে ইয়ার্ডের ছবি দেখাচ্ছে না, যেহেতু ওরা থার্ড পার্টি ওয়েবসাইট, থার্ড পার্টি হয়ে বিট করে। তো সেক্ষেত্রে ওদের নিজস্ব কোনো ইয়ার্ড নাই, ওরা জাস্ট অফিস থাকে ওদের। এবং গাড়ি রাখার হয়তো কিছু স্পেস থাকে এখানে, বা ওরা সরাসরি ইয়ার্ড থেকে পোর্টে নিয়ে যায় ইন্ডিয়ান ট্রান্সপোর্টের মাধ্যমে। তো আপনারা এভাবে করে আপনারা অ্যাড্রেসটা একটু ভেরিফাই করে নিতে পারেন আসলে ওই নামে কোনো কোম্পানি আছে কিনা জাপানে। সো আপনি এখানে বসেই মোটামুটি ভেরিফাই করতে পারবেন। এবং আপনারা যে ব্যাংকে এলসি করেন, সেই ব্যাংকের সাথে আপনারা অবশ্যই পেমেন্ট করার আগে সেই ব্যাংক থেকেও একটু কনফার্মেশন নিতে পারেন যে আমার ব্যাংকটা ওদের কোম্পানি ঠিক আছে কিনা বা ঠিক নাই, এরকম ওদের আপনাদের ব্যাংক থেকে আপনারা কনফার্মেশন নিতে পারেন। তো এরপরে হচ্ছে আপনার মনে করেন পেমেন্ট হলো, আপনার পেমেন্ট করে দিলেন, এরপরে কি করবে আপনার সাপ্লায়ার বা এক্সপোর্টার কি করবে, আপনাকে শিপমেন্ট করবে। তো শিপমেন্ট কার্ড সাধারণত শিপমেন্ট হয় বেসিক্যালি আপনার রো বেসিসে হয়। তো রো শিপমেন্টটা হচ্ছে ঠিক এরকমই, রোল অন রোল অফ, এরকম একটা বড় শিপ থাকে, শিপের মধ্যে বড় একটা ডেক থাকে। এই ডেকের মধ্যে একসাথে অনেকগুলা কার একসাথে, রিকন্ডিশন কার একসাথে শিপে লোড করা হয়, এবং যখন ডেস্টিনেশনে চলে আসে তখন আনলোড করা হয় সাথে। তো এরকম ডেকগুলাতে দেখা যায় সাধারণত 3,000 4,000 গাড়ি একসাথে একটা শিপের মধ্যে, এটা হচ্ছে শিপের ভিতরের প্লেস। ড্রাইভ করে ওগুলো শিপে রোল অন করছে, লোড করছে, এরপর যখন ডেস্টিনেশনে চলে আসবে ওগুলো আবার ড্রাইভ করে পোর্টে নামাই দিবে। তো এই হচ্ছে গাড়ির শিপিং। তো অনেক সময় কন্টেইনারও গাড়ি আসে, কন্টেইনারে গাড়ি মনে করেন বেশি এক্সপেন্সিভ গাড়ি যদি হয়, যেমন অডি, মার্সিডিস, বিএমডাব্লিউ, এই গাড়িগুলো সাধারণত কন্টেইনারে করে নিয়ে আসা হয়, যাতে কোনো ধরনের কিছু না পড়ে। তো সেক্ষেত্রে আপনার কন্টেইনার শিপমেন্টও হয়। তো এটা হচ্ছে, আর মোস্ট অফ দ্য কেসেস আপনার রোরও শিপমেন্ট হয়, রোল অন রোল অফ। এরপরে হচ্ছে আপনার এখন শিপমেন্ট করলেন, মনে করেন পেমেন্ট প্রসেস হয়ে গেল সব। এখন আপনাকে ও যখন পেমেন্ট হয়ে যাবে, ও শিপমেন্ট করার পর আপনাকে সব শিপিং ডকুমেন্ট পাঠিয়ে দিবে। শিপিং ডকুমেন্টের মধ্যে আপনার থাকবে ইনভয়েস থাকবে, প্যাকিং লিস্ট থাকবে, আপনার বিল অফ লেডিং থাকবে। এগুলোর অরিজিনাল ডকুমেন্ট আপনাকে ও যখন শিপমেন্টটা করে দিবে, তো সেক্ষেত্রে ও আপনাকে ডিএইচএল বা ফেডেক্সের মাধ্যমে
আপনাকে সাথে সাথেই কুরিয়ার করে দিবে, এবং এগুলার ফি আপনার থেকে সে অলরেডি নিয়ে ফেলছে। আপনার পেমেন্টের যে ইনভয়েস আছে ওখানে ইনভয়েসের মধ্যে ইনক্লুড আছে, এবং এই আপনার শিপের যে ভাড়াটা চার্জ, তো চার্জটাও সে নিয়ে নিবে। তো শিপের চার্জটা কিরকম হয়, তো এটা আমরা দেখি একটু। তো শিপমেন্টের চার্জটা থাকে হচ্ছে আপনার পার সিবিএম এ এটা হিসেব হয়। তো পার সিবিএম এখন অন্য একটা জিনিস, এটা ক্যালকুলেশন করতে আপনার হাইট লাগবে, উইথ লাগবে এবং লেংথ লাগবে। এই তিনটা যখন মাল্টিপ্লাই করবেন তো ওইভাবে সিবিএম বের করা যায়। তো একটা কারের সিবিএম হচ্ছে সাধারণত আপনার যেমন কোরোলা বা করোনা এগুলোর হচ্ছে দেখেন 11 সিবিএম। এসব অনুযায়ী পার সিবিএম এ এখন একটা যদি 11 সিবিএম হয় বা 12 সিবিএম হয়, সেক্ষেত্রে রেট কত আপনারা এখানে দেখেন। এটা হচ্ছে চিটং এর রেট $55। তো আপনার 12 দিয়ে যদি মাল্টিপ্লাই করেন যত টাকা আসে, 55 আসলে হয় না, আরও বেশি হয়, 70-80-র দিকে হয়। এখন এইখানে হচ্ছে এটার হচ্ছে ওইখানের প্রাইস, কিন্তু ওখানের সাথে আরও এডিশনাল আরও অনেক কিছু অ্যাড করা থাকে, অ্যাড করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় পার সিবিএম এ 70 to 80 এরকম পড়ে। তো 80 যদি ধরেন তো 12 সিবিএম এ আপনার প্রায় আসে $950 এরকম, মোটামুটি $1,000 ফ্রেট চার্জ আসবে। তো ফ্রেট চার্জ এইভাবে করেই আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন। এরপরে এই ফ্রেট চার্জটা আপনার ইনভয়েসে যে অকশন প্রাইস এবং ওদের যে এজেন্সি ফি টি আছে, এগুলো সব কিছু অ্যাড হয়ে আপনার ইনভয়েসে সবগুলো ইনক্লুড হয়ে যাবে ইনক্লুড। তো এটার ইনকো টার্ম থাকবে হচ্ছে আপনার সিএফআর, মানে কস্ট অ্যান্ড সিএফআরটাকে আমরা যখন এখন বিল অফ এন্ট্রি দেখবো। তো এখন হচ্ছে শিপমেন্ট হয়ে গেছে, মোটামুটি শিপমেন্ট হয়ে গেলে আপনাকে এখন সে পাঠাই দিছে মনে করেন চিটং পোর্টের উদ্দেশ্যে। সে জাপান থেকে পাঠাই দিল। এখন আপনাকে ডকুমেন্ট যখন পাঠাই দিবে সে, তখন আপনার একটা এই ডকুমেন্টগুলো আপনাকে একটা সিএনএফ এর কাছে যেতে হবে এগুলো নিয়ে। আপনি যখন একটা সিএনএফ এর কাছে যোগাযোগ করবেন আপনার ক্লিয়ারেন্সের ব্যাপারে, তো ওনারা কি করবে, এটা অ্যাসেসমেন্ট করবে। তো অ্যাসেসমেন্ট করার জন্য আপনার এই ইনভয়েস প্যাকিং লিস্ট এবং বিএল ওদেরকে দিয়ে দিলেন। দিলে তারপরে এরা এই প্রসেসটা শুরু করবে, এই কাজটাই ওরা করবে, অ্যাসেসমেন্ট অফ নোটিশ বা বিল অফ এন্ট্রি। এই কাজটাতে মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো দেখলে, যেগুলো আসলে বাংলাদেশে আসার পর কস্টিং কত পড়ে। যেমন এটা হচ্ছে আহ, একটা কারের বা এসইউভি কার, এটার বিল অফ এন্ট্রি বা অ্যাসেসমেন্ট হয়েছে যখন, এটা যদিও 21 সালের, বাট এখানে কোনো চেঞ্জ নাই। এটার কাস্টম কাস্টম ডিউটি এখনো সেম, তখন যেরকম ছিল এখনো সেম। শুধু ডলার রেট চেঞ্জ হয়েছে, তখন ডলার রেট কম ছিল, দেখুন ডলার রেট ছিল তখন 84.95। তো এই ডলার রেটটা হচ্ছে আপনার যে ট্রানজ্যাকশন করছেন ওই 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 ডলার রেট না, আপনার এই মানে ওই দিনের বা ওই দিন কত ছিল, বা আপনি যেদিন অ্যাসেসমেন্ট করতেছেন ওই দিন কত আছে এরকম না। এটা কাস্টমসের সার্ভারে ওদের নিজস্ব একটা এক্সচেঞ্জ রেট আছে, ওরা ওই এক্সচেঞ্জ রেট দিয়ে ক্যালকুলেশন করে। তো এটা একটা হুন্ডাই গাড়ি ছিল। এটা যেহেতু আমাদের এটা কোনো কালেক্টেড ডকুমেন্ট না, এটা আমাদের অফিসের নিজেদের ডকুমেন্ট, এবং এটা আমাদের অফিস ক্লিয়ারেন্স করছে এই গাড়িটা। তো সেই জন্যই আমি কিছু ইনফরমেশন এখানে হাইড করে দিছি, যাতে আমাদের ক্লায়েন্টের ইনফরমেশনগুলো না যায়, এখানে হাইড করা আছে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে হুন্ডাই একটা গাড়ি, কোরিয়ান। তো ওই হুন্ডাই গাড়িটার হচ্ছে এটা হচ্ছে নিউ ক্রেটা, এটা হচ্ছে মডেল, এই মডেলের গাড়ি, এবং এটা হচ্ছে 1500 সিসি। আপনারা চাইলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন এই গাড়িটা কেমন। তো এটা আনছিল হচ্ছে আপনার যেমন ডিক্লারেশন ভ্যালু ছিল, যেমন এই ইনভয়েস ভ্যালুটা হচ্ছে সিএফআর, কিন্তু আমি যে একটু আগে বললাম সিএফআর হচ্ছে ফ্রেট, কস্ট অ্যান্ড ফ্রেট। তো কস্ট অ্যান্ড ফ্রেট আমাদের এখানে এফওবি আর সিএফআর এই দুইটা ইনকো টার্মই বেশি ইম্পোর্ট হয়। তো কারের ক্ষেত্রে সাধারণত এফওবি খুব হয় না, সিএফআরই বেশি হয়, কারণ ফ্রেট চার্জটা আপনার এক্সপোর্টারে দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনাকে সে বিল করে দেয়, এবং সেই এই প্রাইসটা আপনার এখানে ইনভয়েসের মধ্যে ইনক্লুড করা আছে। তো এটা হচ্ছে ইনভয়েস ভ্যালু। তো আপনার এখানে ফ্রেটের চার্জটা সহ সব কিছু মিলে আপনার আসছিল $9,500 আসছিল। তো এই $9,500 এটার প্রাইস পড়ছিল আপনার এই গাড়িটার। এবং এটার আপনার যেমন কেরিয়ার ছিল, এটা সিঙ্গাপুর একটা জাহাজ, এসএলএস কাজ, এসজি মানে সিঙ্গাপুর। এবং
এই যে চিটং লেখা আছে, মানে চিটং পোর্টের উদ্দেশ্যে প্লেস অফ আনলোডিং। প্লেস অফ আনলোডিং হচ্ছে চিটং পোর্টে আসবে, চিটং পোর্টে আনলোড হবে। এবং এই 301 হচ্ছে কাস্টমসের কোড, মানে আমাদের এখানে কাস্টম হাউস যেটা আছে চিটংয়ে, এটার কোড হচ্ছে 301। তো 301-এ এটা অ্যাসেসমেন্ট হবে। এবং যে এটা আমরা যে এইচএস কোড আলোচনা করছিলাম লাস্ট ভিডিওতে বা পার্ট 1-এ, এটা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি ওই এইচএস কোডটাই দিছে, যেমন 8703 222 1। তো এই এইচএস কোডের আন্ডারে 1500 সিসি বা এখন 1600 সিসি যদি হয়, এর নিচে যত গাড়ি আসবে, তো এগুলা এই কোডের আন্ডারে পড়বে। যদি সিসি যখন 1600 সিসির চেয়ে বেশি হয়ে যাবে, তখন অন্য কোডে যাবে। তো এই সিসির সরি এই এইচএস কোডের ব্রেকডাউনটা ছিল ঠিক এরকম। এবং ডেসক্রিপশনটা এখানে আছে, দেখেন কি আদার মোটর কার্স, এটা এইচএস কোডের ডেসক্রিপশনটা। আদার মোটর কার্স ভেহিকলস অ্যান্ড vehicles including station wagon, সিভিও ইউনিট লেখা আছে। সিভিও মানে কমপ্লিটলি বিল্ট ইউনিট, মানে আমাদের কোনো এটা যেভাবে তৈরি হয়েছে ফিনিশ গুডস বলা যায়, এটা হচ্ছে ফিনিশ গুডস। আর যদি পার্টস হয়ে আসে, তখন এটা সিকেডি লেখা থাকে, কমপ্লিটলি নক ডাউন। তো সিভিও আপনার এখানে মডেলটা লেখা আছে ওই গাড়িটার, এবং সিসিটা দেওয়া আছে, হয়তো এখানে প্রিন্টে এটা ইয়েতে আসে না, এখানে সিসিটা মেনশন করা ছিল। এবং কোয়ান্টিটি হচ্ছে 1 একটা গাড়ি। এটা হচ্ছে প্রাইস, ইউনিট প্রাইস $9,500। তো ওটার $9,500। এখন এখানে একটা টুইস্ট আছে, যেটা আমরা গত ভিডিওতে আলোচনা করছিলাম। যেমন এটা ডিক্লারেশন ইউনিট প্রাইস, ডিইসি লেখা মানে ডিক্লারেশন ইউনিট প্রাইস। ইউনিট প্রাইস হচ্ছে সেম আপনি যেটা ইনভয়েস দিয়ে ডিক্লেয়ার করছেন যে এটা আমার প্রাইস। কিন্তু কাস্টমসে কি করছে, এটা দিয়ে তো আপনি সাবমিট করছেন, সাবমিট করার পরে কাস্টমসে এটা ভেরিফাই করছে, যাচাই বাছাই করছে, যাচাই বাছাই করার পরে তো আমরা একটা বলছিলাম যে অ্যাভারেজ প্রাইস আছে। কাস্টমসে সবসময় ওদের অ্যাভারেজ প্রাইসটাই নেয়। তো কাস্টমস মনে করলো যে না, এই গাড়ির প্রাইসটা এত টাকা না। ও এই গাড়ির প্রাইসটা ওর সার্ভারে চেক করলো, সার্ভারে চেক করে পেয়ে গেল। সে বলতেছে, কাস্টমস এখন বলতেছে এই গাড়ির প্রাইসটা হচ্ছে আসলে $11,005। তার মানে $11,005 মানে বুঝতেই পারছেন 15% বেশি আরও প্রাইস ও কি করছে, কাস্টমস ইনক্রিজ করে দিছে। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। দেখেন 1.1585, আপনি এই প্রাইসটা দিয়ে এটাকে যদি মাল্টিপ্লাই করেন, এই ভ্যালুটাই আসবে, $11,005 আসবে। ডিক্লেয়ার করছেন। তো কিন্তু কাস্টম মনে করতেছে না, আপনি প্রাইস কম দেখাচ্ছেন, আন্ডার ইনভয়েস করতেছেন, এটার প্রাইস আরও বেশি। তো সেক্ষেত্রে সে কি করলো, সে আপনার প্রাইসটা সে নিল না, সে কিন্তু নিল এখন অ্যাসেসেবল ইউনিট প্রাইস লেখা আছে। এই অ্যাসেসেবল ইউনিট প্রাইস হচ্ছে সে যেটা দিছে, তারা যেভাবে নিছে ওইটাই হচ্ছে অ্যাসেসেবল ইউনিট প্রাইস। তো এখন এই আইটেম অ্যাসেসেবল ভ্যালু, এই যে অ্যাসেসেবল ভ্যালুটা বেরিয়ে গেছে, এটার উপরেই আপনার কাস্টমস ডিউটি এভাবে আসবে। ভ্যাট ট্যাক্স যত কিছু আছে এখানে এই ভ্যালুর উপর আসবে। এই ভ্যালুটা আসছে হচ্ছে আপনার 11,000-কে আপনি ডলার এক্সচেঞ্জ রেট দিয়ে যখন মাল্টিপ্লাই করবেন, মানে 84.95 দিয়ে মাল্টিপ্লাই করলে এই ভ্যালুটাই আসে, 9,53,730 টাকা আসে। তো আপনারা চেক করে দেখতে পারেন। যেহেতু ডলারের দাম কম ছিল অনেক তখন, 84 বা 85-6 এরকম ছিল 2021 সালে। কিন্তু প্রসেস এখনও সেম। আপনার এটা কাস্টম ডিউটিতে যে রেট আছে, যেমন তো এই এইচএস কোড দিলেন, এখন এইচএস অ্যাসেসমেন্ট ভ্যালুও পাওয়া গেল। এখন হলো যে এইচএস কোডে একটা ব্রেকডাউন ছিল যে টিটিআই কত ছিল, আমরা টিটিআই পাইছিলাম এটার 127.72%। আমরা এটার টিটিআই পাইছিলাম, মানে টোটাল ট্যাক্স ইনসাইডেন্ট। তো এটার মধ্যে কি কি ছিল, যেমন সিডি আছে 25%। আরডি, মানে রেগুলেটরি ডিউটি, এটা হচ্ছে কাস্টম ডিউটি। তো আরডি হচ্ছে 3%, সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে 45%, ব্যাট 15%, এআইটি 5%, 85%, আর এটিভি 0। অ্যাসেসেবল ভ্যালুকে অ্যাসেসেবল ভ্যালুকে 127.72% দিয়ে মাল্টিপ্লাই করেন, তখন আপনার এই ভ্যালুটাই আসবেন, দেখবেন যে 12,18,104 টাকা। তার মানে আপনার গাড়ির দামের চেয়ে আপনার ডিউটি ট্যাক্স আরও বেশি আসছে।
আরও বেশি আসারই কথা না, 100% হলে তো বরাবর পড়বে, কিন্তু এখানে তো 100% না, এখানে 127.72%। তো এখানে 98%টাও 127.72% হওয়ার কারণ হচ্ছে, যেমন কাস্টম ডিউটিটা অ্যাসেসেবল ভ্যালুর উপর নিল, আরডিটাও ওইটার উপর নিল, সাপ্লিমেন্টারি ডিউটিটা ওইটার কিউমুলেটিভ ভ্যালুর উপর ক্যালকুলেশন করা হয়। কিউমুলেটিভ ভ্যালু, যেমন কিউমুলেটিভ ভ্যালু কোনটা নিছে, এই যে 12,20,000 নিচে, এখন 12,20,000টা কীভাবে আসছে, আপনার এই অ্যাসেসেবল ভ্যালুর সাথে কাস্টম ডিউটি এবং আরডি যোগ হয়ে 12,20,000 আসছে। এবং এটার উপর যখন নিছে তখন আরও বেশি প্রাইসটা বেড়ে যায়। তারপর ভ্যাট নিচে হচ্ছে আরও, আবার নেক্সট কিউমুলেটিভ ফিগার যেটা আছে, এগুলো সবগুলো অ্যাসেসমেন্ট ভ্যালুর সাথে যোগ হয়ে যেটা আসছে ওটা নিচে, যেমন 17,70,000। আর এই আইটিটা নিচে আবার অ্যাসেসেবল ভ্যালুর উপর। তো এইগুলো, এই কাহিনীগুলো করতে করতে এটা আসলে 98%টাও হয় 127% হয়ে যায়গা। তো আপনার টোটাল টিটিআই যখন নেবেন, তো আপনার অ্যাসেসেবল ভ্যালুকে টিটিআই দিয়ে মাল্টিপ্লাই করলে এইটাই আসবে সোজাসুজি হিসাব, মানে 12,18,104 টাকা। তো এই হচ্ছে মোটামুটি আপনার একটা গাড়ির। তাহলে এটা আহ, গাড়ির ভ্যালুটা ছিল $9,500। হ্যাঁ, $9,500 গাড়ি। আমার অ্যাসেসেবল ভ্যালু হইলো 9,53,000। 9,53,000 সাথে আপনি 12,18,000, এটার সাথে এটা অ্যাড হইলো, তাইলে আপনার প্রায় পরে হচ্ছে 12 লাখ, 19 লাখ, প্রায় 20 লাখের কাছাকাছি, 20 লাখ পড়ে। তো যেটা আসলে $9,500 ছিল তখন 85 করে। তো এটার প্রাইস উইথ কাস্টম ডিউটি হয় 20 লাখ টাকা। এটা হচ্ছে মোটামুটি আপনার একটা গাড়ির, আপনার এখানে আসা চিটং পোর্ট পর্যন্ত কাস্টমস ক্লিয়ার হওয়া পর্যন্ত। ক্লিয়ার এখনো হয় নাই, এটা হচ্ছে কাস্টমসের প্রসেস শেষ হয়েছে। এরপর আপনার এটা পোর্ট বিল থাকবে, পোর্ট বিল পেমেন্ট করতে হবে। তারপর পোর্ট বিল আরও কিছু মিসেলেন্স কিছু খরচ থাকে, কিছু যেমন বন্দরে এবং কাস্টমসে এই যে বকশিস টকশিস দেন, এগুলা এগুলা থাকে। তো এগুলো সহ মোটামুটি আরও প্রায় আপনার 1 লাখ টাকার মতো এক্সট্রা খরচ হতে পারে। তো মোটামুটি 21 লাখ টাকা এই গাড়িটার খরচ হয়ে যাবে আপনি যখন টোটাল ক্লিয়ারেন্স করতে একেবারে আপনার আপনার হাতে আসা পর্যন্ত। সে মোটামুটি ফুল একটা প্রসেস একটা গাড়ি নিয়ে আসার। আপনাদের কারো যদি ক্লিয়ারেন্স করতে হয় বা কোনো সহযোগিতা লাগে, আপনারা আমাদের সিএনএফ এর সাথে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বার দিয়ে দিছি অলরেডি পার্ট 1-এর মধ্যে। তো সেক্ষেত্রে আপনারা কোনো সহযোগিতা লাগলে আপনারা পরামর্শ নিতে পারেন। থ্যাংক ইউ।